সেই মন্দিরে যদি কোনো একজনকে ধর্ষণ করা হয়, মন্দিরের সাফাই কর্মীকে যদি ধর্ষণ করা হয়, এটা অত্যন্ত লজ্জাজনক, এটা বেদনাজনক এবং এটা খুব ধিক্কারজনক একটা জিনিস। এখন মন্দির, মসজিদ, গির্জা এগুলো একটা ধর্মীয় স্থান। বিভিন্ন যারা ধর্মীয় গুরুরা আছেন, ধর্মগুরুরা আছেন বা ধর্মাবলম্বীরা আছেন, তাদের নির্দিষ্ট একটা ধর্মস্থান প্রতিষ্ঠান আছে। মন্দির, মসজিদ, গির্জা, হিন্দুদের ক্ষেত্রে মন্দির, মুসলিমদের ক্ষেত্রে মসজিদ, গির্জা আছে। সুতরাং এই যে জিনিসগুলো, এই জায়গাতে যদি কোনো একটা মহিলাকে ধর্ষণের শিকার হতে হয়, এটা কতটা বড় যন্ত্রণার এবং কতটা লজ্জার, এটা আমি বললে তারপর বুঝতে পারবেন এটা এমনটা ঠিক নয়। এটা আমরা এমনিতেই বুঝতে পারছি কতটা খারাপ জিনিস। এবার যে বলা হয় রামরাজ্য, এই রামরাজ্য যে প্রতিষ্ঠা করার কথা বলা হচ্ছে, ঠিকই আছে। শ্রীরামচন্দ্র আমাদের সবার শ্রদ্ধেয় সম্মানের, তিনি একজন ছিলেন, একটা বীর পুরুষ ছিলেন, আমাদের তো এটা নিয়ে কোনো সন্দেহ নেই। আমরা সবাই শ্রীরামচন্দ্রকে শ্রদ্ধা করি, সম্মান করি। কিন্তু তার যেখানে মন্দির, সেই রাম মন্দির, সেইখানেতে যখন এই ধর্ষণগুলো করা হচ্ছে, এই রাহাজানিগুলো, ধর্ষণ, খুন, সন্ত্রাস করা হচ্ছে, তাহলে এর থেকে প্রমাণিত হচ্ছে যে রাম নিজেও সুরক্ষিত নয়। এই রাম রাজ্যে, উত্তরপ্রদেশ যেহেতু রামরাজ্য বলে প্রমাণ করা হয়, প্রচার করা হয়, সেই রামরাজ্যে রাম নিজে সুরক্ষিত নয়। রামরাজ্য নাগপুরেতে, উত্তরপ্রদেশে, আসামেতে, হরিয়ানাতে, উত্তরাখণ্ডে, গুজরাটেতে, যেখানে যেখানে বিজেপি বলার চেষ্টা করে যে রামরাজ্য, এই রামরাজ্যগুলোতে যে রাম যে নিজেই সুরক্ষিত নয়, রাম যে নিজেই নিরাপদ নয়, এবং যারা সীতা, আমাদের যারা রক্তমাংসের সীতা যারা এখন আছে, রক্তমাংসের দুর্গা মহিলারা, তারা যে নিরাপদ নয়, তারা যে সুরক্ষিত নয়, এই সব ঘটনাগুলো তার জ্বলন্ত উদাহরণ। এই নিয়ে বেশি কিছু বলার নেই, বেশি কিছু বলছি না। দেশের মানুষ সব দেখতে পাচ্ছেন, বুঝতে পাচ্ছেন কতটা ভয়াবহ দিকে দেশ এগিয়ে যাচ্ছে। বাংলাদেশ, গুজরাট, হরিয়ানা, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, আসাম, উত্তরাখণ্ড, এই সব রাজ্যগুলো কত খারাপ দিকে এগিয়ে যাচ্ছে, তার জ্বলন্ত উদাহরণ একের পর এক দেখতে পাচ্ছেন। এই নিয়ে বেশি কিছু বলছি না, বেশি কিছু বলবও না। আপনারাও দেখতে পাচ্ছেন, বাংলার মানুষ, দেশের মানুষ দেখতে পাচ্ছেন, বুঝতে পাচ্ছেন রামরাজ্যের যে কত করুণ দশা, রামরাজ্যের যে কত করুণ পরিণতি, রামরাজ্যে যে রাম নিজেই নিরাপদ নয়, রাম যে নিজেই সুরক্ষিত নয়, সীতা যে নিরাপদ নয়, সুরক্ষিত নয়, এই সব ঘটনাগুলো তার জ্বলন্ত এবং তার একটা দৃষ্টান্ত হয়ে আছে। আর কিছু বলা এক্ষুনিকার আপডেট খবর আছে, নতুন খবর, এক্ষুনি আমরা সূত্র খবর পেলাম যে নাগপুরে একজন 9 বছরের বালিকাকে একজন ধর্ষণ করে, পুলিশ তাকে হন্যে খুঁজে বেড়াচ্ছে। কি বলবেন এই প্রসঙ্গে? বললাম তো, মধ্যপ্রদেশ, হরিয়ানা, গুজরাট, মহারাষ্ট্র, উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, ওদিকে আপনার আসাম, এই যে রাজ্যগুলো আছে, রাজ্যগুলোতে আপনারা চোখ দিলেই দেখতে পাচ্ছেন একের পর এক নারী ধর্ষণ হচ্ছে, শিশু ধর্ষণ হচ্ছে। 90 বছরের বৃদ্ধাও ছাড় পাচ্ছে না, 9 বছরের কিশোরীও ছাড় পাচ্ছে না, শিশুও ছাড় পাচ্ছে না। এই যে রামরাজ্য বলার চেষ্টা হচ্ছে, রামরাজ্যে যে রাম নিরাপদ নয়, রামরাজ্যে যে সীতা নিরাপদ নয়, দেখতেই তো পাচ্ছেন। মধ্যপ্রদেশে প্রকাশ্য দিবালোকের মধ্যে একজন মহিলাকে রাস্তায় ফেলে গণধর্ষণ করা হচ্ছে। কি বলবেন? কিচ্ছু বলার নেই। ওই সব রাজ্যের মুখ্যমন্ত্রীগুলো, পুলিশ মন্ত্রীগুলো কি করছেন? তারা বিজেপির মুখ্যমন্ত্রী, বিজেপির দলের মুখ্যমন্ত্রী, কিছু বলার নেই। খুব খারাপ পরিস্থিতি, মানুষ বিচার করবেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদি মহিলা হয়ে এইসব কাণ্ডগুলো করে থাকেন, এইসব কাণ্ডগুলোকে সমর্থন করে থাকেন, ওই রাজ্যে পুরুষ মুখ্যমন্ত্রীগুলো সমর্থন করছেন। অপরাধীদের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে। রামরাজ্য যে আদৌ রামরাজ্য নেই, রামরাজ্য কত খারাপ রাজ্যে পরিণত হচ্ছে, ধর্ষকদের রাজ্যে পরিণত হচ্ছে, প্রমাণ পাওয়া যাচ্ছে। আর কি বলবেন? বলার কিছু নেই। উত্তরপ্রদেশে আইআইটির একটি ছাত্রীকে ধর্ষণ করেছে বিজেপি আইটি সেলের 3 জন। সেই 3 জনকে এই লোকসভা ভোটে দেখা গেছে বিভিন্ন জায়গায় নরেন্দ্র মোদী, অমিত শাহ, জেপি নাড্ডার সঙ্গে প্রচার করতে তাদের ছবি পাওয়া গেছে। পরবর্তীকালে পুলিশ চাপে পড়ে তাদের গ্রেপ্তার করে। 7 মাস পরে তারা যখন জামিন পায়, তাদেরকে ফুলমালা দিয়ে বরণ করা হয়, ঠিক যেমন বিলকিস বানু এবং আফরাজুল খুনের যে শঙ্কুদেব পাণ্ডার যেমন গলায় মালা দিয়ে যেমন বরণ করা হয়েছে, ঠিক তেমনভাবে দেখছেন। আপনার এই প্রশ্নের পরিপ্রেক্ষিতে আমি খুব ছোট করে একটা কথা বলবো। গোটা ভারতবর্ষের ক্ষেত্রে যদি কেউ বিজেপি করেন, গোটা ভারতবর্ষের প্রেক্ষাপটে কেউ যদি বিজেপির কর্মী বা সমর্থক বা নেতা হয়ে থাকেন, সে যদি রাষ্ট্রপতিকেও খুন করে দেন, তাহলেও তার কিছু হবে না। তাকে ফুলের মালা পরিয়ে ধেই ধেই করে জেল থেকে বের করা হবে। তার কারণ তিনি বিজেপির কর্মী,
তিনি বিজেপির সমর্থক, তিনি বিজেপির নেতা বা নেত্রী। যদি কেউ ভারতবর্ষের পরিপ্রেক্ষিতে বিজেপির সমর্থক, বিজেপির নেতা, বিজেপির কর্মী হয়ে থাকেন, তাহলে সে যদি রাষ্ট্রপতিকেও খুন করে দেন তাহলেও তার কোনো রকম কিছু হবে না, সে বহাল তবিয়তেই থাকবে, তাকে ফুলের মালা পরিয়ে জেল থেকে বের করা হবে। আবার ঠিক বাংলার, পশ্চিমবঙ্গের পরিপ্রেক্ষিতে, বাংলার প্রেক্ষাপটে কেউ যদি তৃণমূল কর্মী, তৃণমূলের নেতা, তৃণমূলের কর্মী সমর্থক হয়ে থাকেন, সে যদি রাজ্যপালকেও খুন করে দেন, সে যদি প্রকাশ্য দিবালোকে শতাধিক শয়ে শয়ে খুন করে দেন, ধর্ষণ করে দেন, তবুও তার কোনো রকম শাস্তি হবে না, তিনি বহাল তবিয়তেই থাকবেন। এই মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বে এটা বাংলার ক্ষেত্রে খুব স্বাভাবিক, আর নরেন্দ্র মোদীর ক্ষেত্রে, শাসনকালে ভারতবর্ষের ক্ষেত্রে এটা খুব স্বাভাবিক, খুব পরিষ্কার। সেই ডরিনা করেছে, দেখলাম যে আরজিকর কাণ্ড নিয়ে তারাও ধর্ণা দিচ্ছে, নির্যাতিতার ন্যায় বিচার চাই, কি বলতেন? এমন ওই রকম ধর্ণা মমতা বন্দ্যোপাধ্যায় 26 দিন সিঙ্গুরে দিয়েছিলেন। ওই রকম ধর্ণা আরএসএসের মমতা বন্দ্যোপাধ্যায়, মোহন ভাগবতের বোন, মোহন ভাগবতের বান্ধবী মমতা বন্দ্যোপাধ্যায়, উনি 26 দিন দিয়েছিলেন। মোহন ভাগবত বলে গেছেন যে আমার দিদি, আমার বোন, আমার বান্ধবী, আমার গার্লফ্রেন্ড মমতা বন্দ্যোপাধ্যায় যদি কোনো রকমভাবে কোনো পদক্ষেপ নেন তাহলে তার পরিপ্রেক্ষিতে আমরা সমর্থন করব। মোহন ভাগবত এই পরামর্শ দিয়ে গেছেন, এই বার্তা দিয়ে গেছেন, আর তার গার্লফ্রেন্ড মমতা বন্দ্যোপাধ্যায় ধেই ধেই করে নাচছেন, নেচে বেড়াচ্ছেন। এখন বিজেপিরা কী ধর্ণা দিচ্ছে, কী নিয়ে ধর্ণা দিচ্ছে, ওদেরকে গিয়ে জিজ্ঞাসা করুন। বিজেপির অভিজিৎ গাঙ্গুলি আর অগ্নিমিত্রা পলকে একদম গণতন্ত্রের ধুলাই দিয়ে জুনিয়র চিকিৎসকরা ওখান থেকে খেদাও করেছেন, আগের দিন দেখেছেন আপনারা। এরপরে যদি রাজনীতি করতে চান, অর্ধনগ্ন করে ওখান থেকে খেদাও করাবেন, ল্যাংটা করে অর্ধনগ্ন করে তাড়াবেন ওখান থেকে। আমি চাইবো না এমন কোনো দিন আসুক, এমন কোনো ঘটনা ঘটুক। শেষ প্রশ্ন করব, অভিজিৎ গাঙ্গুলির কথা বললেন। অভিজিৎ গাঙ্গুলি যখন এই কলকাতা হাইকোর্টের জাস্টিস ছিলেন, তখন কিছু মানুষ তাকে ভগবান বলতেন, আর আজকে তিনি যখন যাচ্ছেন কোনো জায়গায়, তখন তাকে খেদিয়ে দিচ্ছে সেই জায়গায়, গো ব্যাক বলছে, কী বলবেন? অভিজিৎ গাঙ্গুলিকে অনেকে ভগবান বলতেন, আবার তার নেতা, তার দাদা নরেন্দ্র মোদী নিজেকে ভগবান বলে দাবি করেন। অভিজিৎ গাঙ্গুলিকে সাধারণ কেউ ভগবান বলতেন, কিছু কিছু চাকরি প্রার্থী, আবার তার দাদা, তার বন্ধু নরেন্দ্র মোদী, সে আবার নিজেকে ভগবান বলে দাবি করেন। এইসব যে রূপী এই গুন্ডারূপী যারা ভগবান, তাদেরকে যে কেমন কেলানি মানুষ দিচ্ছেন, কেমন কেলানি আগামী দিনে মানুষ দেবেন, গণতন্ত্রের ধোলাই দেবেন, সেটা খুব পরিষ্কার। ওই যে বললাম, কুকুরের মতো খেদাও করেছেন ধর্নাস্থল থেকে, জুনিয়র চিকিৎসকরা কুকুরের মতো তাড়া করেছেন, একদম গণতন্ত্রের ধুলাই দিয়ে গো ব্যাক স্লোগান দিয়ে তাড়িয়েছেন। আগামী দিনে যদি রাজনীতি করতে যান, যদি কোনো রকমভাবে খারাপ কিছু করতে চান, সেই নরেন্দ্র মোদী হোক, সে মমতা বন্দ্যোপাধ্যায় হোক, আর অভিষেক বন্দ্যোপাধ্যায় হোক, আর শুভেন্দু অধিকারী হোক, বা সুকান্ত মজুমদার হোক, কাউকেই ছাড় দেবে না। গণতন্ত্রের ধুলাই দিয়ে ওখানে তাড়াবেন, খেলাও করবেন, কুকুরের মতো তারা করে বেড়াবেন অর্ধনগ্ন করে। সেদিন যাতে না আসে সেটাই আমরা কামনা করব। যদি কিছু খারাপ করতে চান